মিশন ইম্পসিবলের শেষ সিনেমা ডেড রেকর্ডিং পার্ট 2 কেমন হলো? সিনেমাটা যখন শুরু হচ্ছে, প্রেসিডেন্ট ইথান হান্টকে একটা মেসেজ পাঠাচ্ছে এবং সিনেমার শুরুতে ওই সিনটা, ওই দৃশ্যটা তোমাকে পুরো একটা নস্টালজিয়ার ট্রিপের মধ্যে দিয়ে নিয়ে যাবে। ম্যাডাম প্রেসিডেন্ট ইথান হান্টের সমস্ত অ্যাকমপ্লিশমেন্ট এখনো অবধি, আর কেন ইথান লুকিয়ে রয়েছে সেই বক্তব্যে যখন আসবে, মেন বক্তব্যে আসার আগে ইথানের কি কি কন্ট্রিবিউশন নিজের দেশকে বাঁচানোর জন্য, কখনো কখনো গোটা পৃথিবী, গোটা মানব সভ্যতাকে বাঁচানোর জন্য ইথানের কি কন্ট্রিবিউশন, সেটা ম্যাডাম প্রেসিডেন্ট যখন অ্যাকনলেজ করবে, ওই দৃশ্যটা এত সুন্দর, এত ইমোশনাল এবং এত সুন্দর একটা নস্টালজিয়া ট্রিপ তোমাকে কিছুক্ষণের জন্য ফুল অন তোমাকে দেবে যে খুব ভালো মুডে সিনেমাটা কিন্তু শুরু হবে। শুরুর দিকে কিছু অ্যাকশন রয়েছে, কিছু স্পেকটাকেল রয়েছে। গ্যাব্রিয়েল, আগের সিনেমার যে ভিলেন, স্টোরি কন্টিনিউ হচ্ছে, গল্প কন্টিনিউ হচ্ছে, গ্যাব্রিয়েলের সঙ্গে আমরা তার ক্ল্যাশ দেখতে পাচ্ছি। তারপরে গল্প এগোচ্ছে। প্লট হেভি সিনেমা, ড্রামা বেস্ট ফিল্ম, এটাই বলা যায় মিশন ইম্পসিবলের শেষ পার্টকে। তার কারণ হচ্ছে অ্যাকশনের কথায় আমি যদি আসি না, তাহলে স্টান্ট তো রয়েছে, তাতে টেনশন রয়েছে, তাতে সাসপেন্স রয়েছে, কিন্তু থ্রিলটা কোথাও গিয়ে মিসিং। আমরা আসছি অ্যাকশনের ইয়েতে, আমরা আসছি। গল্পটা 2 ঘন্টা 50 মিনিট ধরে বলা হয়েছে এবং গল্পের মধ্যে প্রচুর চ্যালেঞ্জেস, প্রচুর টেনশন, যে ইথানের লাইফের লাস্ট ইম্পসিবল একটা মিশন, মিশন ইম্পসিবল। মিশন ইম্পসিবলের নামকরণের সার্থকতা কোথায়, যে মিশন যত বেশি ইম্পসিবল লাগবে দর্শকের কাছে, তত বেশি এই ফিল্মের ভ্যালু, এবং সেইটা কিন্তু আমরা ফিল করতে পারি। ইথানের মধ্যে যে ব্যাগেজ, তার ইমোশনাল বার্ডেন থেকে শুরু করে এত বড় রেসপন্সিবিলিটি, যেখানে যদি ভুলচুক যদি হয় তাহলে সারা পৃথিবীর মানুষের মৃত্যুর জন্য সে দায়ী থাকবে। এই যে ব্যাগেজটা ঈশানের মধ্যে যেভাবে চাপানো হয় না, তুমি ওয়েটটা অ্যাকচুয়ালি ফিল করতে পারবে। হলিউড, বলিউড, সাউথের হিরোদের আমরা অ্যাকশন করতে দেখি, বাট তারা মানসিকভাবে বিধ্বস্ত কিনা বা তারা ভীত সন্ত্রস্ত কিনা সেটা না আমরা ফিল করতে পারি না। কারণ আমাদেরকে টিপিক্যাল সিনেমাতে দেখানো হয় হিরো আসবে, 100টা লোককে কুপিয়ে দিয়ে বেরিয়ে যাবে এবং মজা লাগে সেটা দেখতে। কিন্তু হিরোর যদি কোনো রকম ইনার স্ট্রাগল না যদি থাকে, হিরোর কোনো রকম চ্যালেঞ্জেস না যদি থাকে, হিরো যদি একটা স্টেপ নেওয়ার আগে না যদি ভাবে যে এটা যদি ভুল হয় তাহলে এটার দাম কি দিতে হবে, তবে গল্পে না ডেপথ আসে না। আর এন্টারটেনমেন্ট শুধুমাত্র মাইন্ডলেস নয়, তাতে ডেপথ তো থাকতে হয়। মিশন ইম্পসিবলের এই ট্রেলারটা যখন এসেছিল, সেটাকে আমি হেভিলি ক্রিটিসাইজ আমি করেছিলাম। সেই ভিডিও আমি পোস্ট করিনি আমার চ্যানেলে, কিন্তু আমি করেছিলাম। তোমাদের কারো দেখার আগ্রহ থাকলে পরে আমি সেটাকে হয়তো পোস্ট করে দেবো, যেটাকে আমি বলেছিলাম যে এটা একটা কার কমার্শিয়াল। আর মিশন ইম্পসিবলকে আমার চিরকালই মনে হয়েছে যে এটা গ্লোরিফাইড ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের একটুখানি পিউরিফিকেশন ভার্সন বাদ দিয়ে আমার সেরকম কিছু কিন্তু মনে হয়নি। বাট এই সিনেমাটা, এই ফাইনাল যে ফিল্ম, সেটা একটা জিনিস করতে পারে যেটা আমার মতো মিশন ইম্পসিবল হেটারই বলা যায়, যাকে ফ্যানে একটু হলেও কনভার্ট করতে পারে। সেটা হচ্ছে গিয়ে যে ভ্যালু, গুরুত্বটা বোঝানো। একটা হিরো কেন স্যাক্রিফাইস করে, তার চ্যালেঞ্জেস কি। আমি আয়রন ম্যানকে কোনোদিন পছন্দ করিনি, এন্ড গেমের পর থেকে আমি আয়রন ম্যানকে পছন্দ করি, কারণ আয়রন ম্যান আলটিমেটলি গিয়ে যে স্যাক্রিফাইসটা করে, সেটা আমার চোখের সামনে হঠাৎ করে একটা দরজা খুলে দেয় যে হি রিয়েলি ডায়েড ফর ইট। কিন্তু আবার জেমস বন্ডে যখন ড্যানিয়েল ক্রেগ তার নো টাইম টু ডাইতে লাস্টে গিয়ে মারা যখন যায়, সামাও সেটা আমাকে কাঁদাতে তো পারেই না, সেটা আমাকে এনগেজও করতে পারে না। ইথান হান্ট কিন্তু মরে না এই সিনেমার শেষ অবধি, কিন্তু সিনেমার শুরুতে ইথান হান্ট যে ট্রমাটার মধ্যে দিয়ে যায়, যে ব্যাগেজটার মধ্যে দিয়ে যায়, এবং একটা জিনিসকে বারবার হাইলাইট করা হয় যে ইথান হান্ট নিজের পারিপার্শ্বিক, নিজের বন্ধু বান্ধব, নিজের কলিগ, তার জন্য অন্য কারো চোট যাতে না লাগে, সেটাই ইথান হান্টের চিরকালের একটা মেন কনসার্নের পয়েন্ট হয়ে থেকেছে। সেইটাকে এমনভাবে এমফাসিস করা হয়, গল্পের মধ্যে ইন্টিগ্রেট করা হয়, যে সিনেমাটা না আমার কাছে ইন্টারেস্টিং হয়ে যায়। এর পরে যেটা চলে, একটা সাসপেন্স থ্রিলার, গ্লোব ট্রটিং একটা অ্যাডভেঞ্চার, যেখানে এক একটা করে হার্ডেল আসবে, ওরা কি করে সেটাকে ক্রস করবে। এইখানে কিছু জিনিসপত্র রয়েছে যে এখানে আরো অনেক বেশি ফান এলিমেন্ট অথবা অ্যাকশন বা স্পেকটাকেল অ্যাড করা যেত, কিন্তু সেটা ওরা করেনি। ওরা খুব সিরিয়াস, সম্বার, ইমোশনাল টোনে যেহেতু সিনেমাটাকে শেষ করতে চেয়েছে, সেই জন্য ওরা সেটাকে মেনটেন করেছে। বাট এটার একটা প্রবলেম আছে, যেটা আমি পরে বলবো। সিনেমাটা এরপর এগোতে থাকে, ভিলেন যথেষ্ট উইক, ঠিক আছে, ভিলেন যথেষ্ট উইক
এবং ইভেন কি এআই এর মতো একটা ভিলেনের সঙ্গে, এখানে হিউম্যান যে ভিলেন আছে তার কথা আমি বলছি না, এখানে এআই কনসেপ্টটাকে দেখানো হয়েছে ভিলেন হিসাবে, সেটারও কি এইভাবে বিনাশ সম্ভব? এটা নিয়ে অনেক কোয়েশ্চেন উঠতে পারে। কিন্তু আমি বলবো যে ইন্টারভাল পয়েন্ট অবধি এবং ইন্টারভেলের পরে বেশ কিছু জায়গা সিনেমাটা তোমাকে এনগেজ করতে পারে। ইথানের জন্য তুমি কেয়ার করো, ঠিক আছে তো, এবং প্রত্যেকের অভিনয় খুব ভালো। বেনজি লুথরের চরিত্রে যে অভিনয় করেছে, সে একটা স্যাক্রিফাইস করবে। লুথরের চরিত্রটা যারা ভালোবাসো, ঠিক আছে, তাদের খুব ভালো লাগবে, কেউ কেউ ইমোশনাল হয়ে পড়তে পারো। বেনজিও আমাদের কাছে একটা কি বলবো, মানে যারা ফ্র্যাঞ্চাইজি ফলো করছে এতদিন ধরে, বেনজিও খুব ইন্টিগ্রাল একটা পার্ট। হাউ এবার নতুন যে ক্যারেক্টার, আমরা গার্জিয়ান অফ গ্যালাক্সিতে পম ক্লিমেন্ট অফ যে ম্যান্টিসের চরিত্র করে, তাকে আমরা এখানে দেখতে পাই যে আগের সিনেমাতে ভিলেন ছিল, তার একটা রিডেমশন আর্ক এখানে রয়েছে। অথবা ক্যাপ্টেন আমেরিকার বউ হ্যালি এটেলকে আমরা পাই দেখতে। এই চরিত্রগুলোর সাথে আমি আগের সিনেমাতেও জুড়তে পারিনি, এই সিনেমাতেও আমি জুড়তে পারি না, ঠিক আছে। এবং এখানে আরো একজন ক্যারেক্টারকে হঠাৎ করে অ্যাড করা হয়, সেও কোন রকম স্পার্ক কিন্তু ক্রিয়েট করতে পারে না। কিন্তু তা সত্ত্বে এই সিনেমাটা নিজের সমস্ত যাবতীয় ফ্ল নিয়ে শেষ পয়েন্টে গিয়ে যখন পৌঁছায়, তখন আমার মনে হয় যে ওকে চলো, অ্যাটলিস্ট ডেড রেকর্ডিং পার্ট 1 এর মতো ঝুল সিনেমা বলে আমার কিন্তু মনে হয়নি। এবারে আমি আসি এই সিনেমার প্রবলেমের জন্য, এবং যেটার জন্য আমি খুব অল্পই সময় নেব। মিশন ইম্পসিবল সিনেমাটাকে মার্কেট করা হয় যে টম ক্রুজ একটা স্টান্ট পারফর্ম করবে, যেটা সে সত্যি সত্যি সে পারফর্ম করে, এবং তাতে প্রচুর চ্যালেঞ্জেস থাকে। এবং সেই স্টান্টটা যেহেতু রিয়েল সময় ক্যাপচার যেহেতু হয়, তাই ওই একটা ব্যাপার থাকে যে 60 বছরের ওপরের একটা লোক এত লাইফ রিস্ক নিচ্ছে শুধু সিনেমার জন্য। কিন্তু এই যে রিস্ক নেওয়াটা, যেরকম আগের সিনেমাটাতে ছিল বাইক নিয়ে ক্লিফ থেকে জাম্প, সিকোয়েন্স গুলো না ভালো নয়। সিকোয়েন্স গুলোর মধ্যে যেন একটা কি বলবো আমি, সিকোয়েন্স গুলোর মধ্যে না এর থেকে তুমি ভিএফএক্স ইউজ করে অ্যাকচুয়ালি একটা টাইট সিকোয়েন্স বানাতে পারো, যেটার মধ্যে প্রচুর ভিজুয়াল স্পেকটাকেল থাকবে। তুমি লাইফ থ্রেটেনিং স্টান্ট তুমি পারফর্ম করছো, বাট পর্দায় সেটা দেখতে বারবার ওই ফ্যাক্টরটা আসছে যে এটা তুমি রিস্ক নিয়ে পারফর্ম করেছো বলে আমার এটা ভালো লাগতে হবে। কিন্তু যেহেতু তুমি রিয়েল এটা পারফর্ম করছো, মেবি ওটা অতটা স্টাইলাইজ হয়তো হচ্ছে না। তোমার স্ট্রাগলটা বুঝতে পারছি, বাট দেখতে খুব একটা বেশি কুল লাগছে না। এবারে এটা একটা স্পাই গ্লোব ট্রটিং অ্যাকশন অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজ। বারবার কি হিরো কতটা স্ট্রাগলের মধ্যে, মানে রিয়েল লাইফে কতটা স্ট্রাগল করেছে, সেটা কি আমাকে এক্সাইট করবে পর্দায় আমি যেটা দেখতে পাচ্ছি সেটার জন্য? এখানে কি জোর করে কোথাও গিয়ে সেন্টিমেন্টটা চাপিয়ে দেওয়া হচ্ছে না যে না ও রিয়েলি স্টান্টটা পারফর্ম করেছে তাই স্টান্টের সিকোয়েন্সটা ভালো লাগতে হবে? দেখো, কিংসম্যান সিনেমাটার আমি এখানে এক্সাম্পল দেবো। কিংসম্যান বেসিক্যালি স্পাই ফিল্ম ফ্র্যাঞ্চাইজি গুলোকে স্পুফ করে তৈরি, কিন্তু কিংসম্যান 2014 সিনেমাটার পরে আরো দুটো বার হয়েছে। অ্যাকশন সিনগুলো তোমার এখনো অব্দি মনে থাকবে, বিকজ অফ দ্য স্টাইলাইজেশন, দ্য ডাম্বনেস অফ ইট, ক্যামেরা অ্যাঙ্গেল, এবং অ্যাকচুয়ালি মারামারি হচ্ছে। এখানে মারামারি নেই সিনেমাটার মধ্যে, হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন খুব কম, যেটুকু রয়েছে সেটুকু মেমোরেবল নয়। ফল আউটে হেনরি ক্যাভিল আর ইয়ের সঙ্গে একটা চাইনিজ এজেন্টের মারামারির একটা সিকোয়েন্স ছিল, ওই সিনটা লোকের বহুদিন ধরে মনে রয়েছে। অথবা মিশন ইম্পসিবল 2 অথবা 4-এও যথেষ্ট ভালো অ্যাকশন সিকোয়েন্স ছিল হ্যান্ড টু হ্যান্ড, যেগুলো মনে থাকে। এখানে নেই। উল্টে শুরুতে একটা অ্যাকশন সিকোয়েন্স যেখানে হেলি অ্যাটেলের চরিত্রটাকে বাঁচানোর জন্য দুটো লোকের সাথে ওকে লড়াই করতে হবে, সেই সিকোয়েন্সটা কাইন্ড অফ যেন কাট ডাউন হয়ে যায়, যে আমাদেরকে দেখানোই হয় না যে ওখানে হলোটা কি। শুধুমাত্র আমরা হেলি অ্যাটেলের মুখটা দেখতে পাই, ফাইটিং এর সাউন্ড এফেক্ট পাচ্ছি, বাট ফাইটিং আমাদেরকে দেখানো হচ্ছে না, ঠিক আছে। এবারে ক্লাইম্যাক্স এর যে ফাইট সিকোয়েন্স, সেটা প্লেন চেস্টে তাও ঠিক আছে, কিছু স্পেকটাকেল আছে ওখানে। চ্যালেঞ্জ ভাই, একটা প্লেন সেটাকে ভাঙা হলো, সেখান থেকে আরেকটা প্লেন আছে, তাতে উত্তেজনা আছে। কিন্তু তার আগে ছোট্ট একটা কার চেজ, সেটা কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে না। গান ফাইটিং কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে না। আর আমি হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন পছন্দ করি। আর স্পাই ফিল্মের অ্যাকশন এরকম হবে ভাই, যে সেই সিন নিয়ে আমি দুটো কথা বলবো। আমি প্লট নিয়ে তো কথা বলবোই, বাট সিন নিয়ে কথা বলবো। সেখানে কিন্তু গিয়ে নিরাশ করে। টম ক্রুজ যত পরিশ্রমই করুক না কেন, ও পরিশ্রম করেছে এই ফ্যাক্টরটার জন্য আমাকে যেন ফিল না করতে হয়। সিকোয়েন্সটা দেখেও যেন ভাল লাগে। সিকোয়েন্সটা দেখছি, ভালো লাগছে যে সে রিস্ক নিয়ে এরকম একটা সিকোয়েন্সে বানিয়েছে, কিন্তু সিকোয়েন্সটা জমছে না, সিকোয়েন্সটা জমেনি। সাবমেরিনের সিকোয়েন্সটা বরং অনেক বেশি ওয়ার্ক করেছে আমার জন্য। লাস্টে প্লেনের যে সিকোয়েন্সটা, ওটা ওয়ার্ক করে না। এর থেকে ফল আউটে হেনরি ক্যাভিলের সাথে যে হেলিকপ্টার চেজ যেটা ছিল, ওটা অনেক বেশি ওয়ার্ক করেছে।
এলিমেন্টের জন্য। হেলিকপ্টারে চেজ হচ্ছে, গান ব্যাটেল হচ্ছে, রোডে ক্র্যাশ করছে, পাহাড়ের এজ পয়েন্টে আসছে, তারপরে অ্যাকশন হচ্ছে। আগের সিনেমাটাতে ট্রেনের মাথায় গেব্রিয়েলের সাথে ফাইটিং ছিল। আগের সিনেমাটার প্রবলেম ছিল যে ফাইটিং বা স্পেকটাকেল বেশি, তার মধ্যে খালি কমেডি, গ্যাগ আর রোম্যান্সের অ্যাঙ্গেল ঢুকিয়ে নষ্ট করা হয়েছে। এখানে ফাইটিংটাকেই কম গুরুত্ব দেওয়া হয়েছে, স্টোরি আর প্লটকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমার যেটা মনে হলো যে দিস ইজ আ গুড এন্ড। ওকে, দিস ইজ আ গুড এন্ড। যদিও সিনেমাটার লাস্টে একটা সিকোয়েন্স দেখে আমার মনে হলো যে চাইলে ওরা কন্টিনিউ করতেই পারে, কারণ আমি ভেবেছিলাম যে ইথান হান্ট অ্যাকচুয়ালি মরে গেছে। তারপর দেখালো যে না, সে মরেনি, সে বেঁচে আছে। স্পয়লার অ্যালার্ট। নাও দ্য থিং ইজ যে আমার এখনো মনে হয় যে এরপরে আবার সিনেমা আসতে পারে। এই সিনেমাটা প্রচুর পয়সা কামালে পরে, তবে এই সিনেমাটা প্রচুর পয়সা কামাবে বলে আমার মনে তো হয় না। ডাইহার্ড ফ্যানরা অবশ্যই দেখতে যাবে, কিন্তু তাদের মুখ থেকে হাই পাইপ হয়ে বাকি লোকজন কি আসবে দেখতে? আই ডোন্ট নো। আর যদি আসেও, এই সিনেমাটার রিপিট ওয়াচ ভ্যালু কিন্তু কম। আমি এটাই বলবো যে ঘোষ প্রোটোকল, রোগ নেশন আর ফল আউট, ঠিক আছে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসেরও মাঝের 4-5টা সিনেমা খুব ভালো, মিশন ইম্পসিবলেরও তাই। ডেড রেকর্ডিং পার্ট 1 আমার খুবই ভজা সিনেমা লেগেছিল। পার্ট 2 তার তুলনায় অনেকটা বেটার, কিন্তু ঘোষ প্রোটোকল অথবা ফল আউটের মতো ভালো কিন্তু নয়। আর এই ফ্র্যাঞ্চাইজির না ইউনিভার্স বিল্ডিং এ, ভিলেন বিল্ডিং এ, ভিলেনের কন্টিনিউশনে প্রচুর প্রবলেম ছিল শুরু থেকেই। এত ডিকেড লং ধরে চলছে ভাই, 20 বছরের ওপর ধরে চলছে, এতগুলো সিনেমা বেরিয়েছে। অনেক বেশি ইন্টারেস্টিং ভিলেন থাকা উচিত ছিল, অনেক বেশি আরো ইন্টারেস্টিং সাইড ক্যারেক্টার থাকা উচিত ছিল। অর্গানাইজেশন দেয়ার হান্টিং ফর ইথান, সেগুলো থাকা উচিত ছিল। রোগ নেশনের কনসেপ্টটা কত ভালো ছিল, কিন্তু যেটাকে রোগ নেশনের বাইরে কন্টিনিউ করলো না। ফল আউটেও সেম কেস। ফল আউটের কনসেপ্ট ভালো ছিল, কিন্তু সেটাকে আরেকটুখানি স্পেস দাও, আরেকটুখানি কন্টিনিউ করো, বা একটা কোনো স্ট্রং ভিলেনকে ফেরত নিয়ে আসো। স্ট্রং ভিলেন তো ক্রিয়েটই হয়নি আগের গুলোতে, ঠিক আছে, হেনরির ইয়েটা বাদ দিয়ে, সেরকম ভাবে বলতে গেলে। তো এই ছিল কি আমার পুরো বক্তব্য একটুখানি সময় তো লাগলো, সে আমি বুঝতে পারছি, বাট তোমরা যারা দেখেছো কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই জানাতে পারো। চলো টাটা ভাই, আবার জানা দেখা পাই।